রমজানে দাম নিয়ন্ত্রণে খোলা বাজারে টিসিবির 5টি পণ্য বিক্রি শুরু। সারা দেশে 185টি ট্রাকে বিক্রি হচ্ছে ভোগ্যপণ্য। চাহিদার তুলনায় সরবরাহ কমের অভিযোগ। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও এক সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেলের দাম বেড়েছে খাতুনগঞ্জে। মিল মালিকদের কারসাজি সহ নানা অজুহাত ব্যবসায়ীদের। মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলোয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল, রিভিউ খারিজ। প্রসিকিউশনের গাফিলতিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়নি বললেন অ্যাটর্নি জেনারেল। নেত্রকোনার হাওড়াঞ্চলে টানা বৃষ্টি ও বন্যায় ডুবে যাওয়া ফসল তুলতে শুরু করেছেন চাষিরা। পানির নিচে থাকায় বেড়েছে চিটার পরিমাণ, দুশ্চিন্তায় কৃষক। এবং বৃষ্টিতে এডিস মশা বাড়ায় সারা দেশে চিকুনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ। বেশি করে পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালে বিশেষ নির্দেশনা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় 5টি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। কোথাও অনিয়মের খবর না পাওয়া গেলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার অভিযোগ রয়েছে ডিলারদের। অভিযোগ পেলে অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে টিসিবি। সোমবার সকাল থেকে রাজধানী সহ জেলাগুলোতে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে খোলা বাজারে 5টি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। খোলা বাজারে চিনি বিক্রি হচ্ছে 55 টাকা দরে, প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 85 টাকা। এছাড়া ছোলা প্রতি কেজি 70 টাকা, মসুর ডাল 80 টাকা আর খেজুর বিক্রি হচ্ছে 120 টাকা দরে। সারা দেশে 185টি ট্রাকে এই পণ্য বিক্রি করছে টিসিবি। ঢাকায় 33টি, চট্টগ্রামে 10টি, অন্যান্য বিভাগীয় শহরে 5টি এবং জেলা শহরে 2টি করে মোট 2811 জন ডিলার ও 10টি খুচরা দোকানে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। তবে চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত নয় বলে দাবি ডিলারদের। যে পরিমাণে মাল আছে হয়তো দেখা গেল 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। অনেকে পাইবো না, যার কারণে সবাই দেওয়ার জন্য ওই 2 কেজি করে দিতেছি। আমাদেরকে প্রতিদিন আজকে 1500 কেজি বরাদ্দ দিছে। আমরা প্রতিদিন একজন ভোক্তাকে 4 কেজি চিনি, 5 কেজি ছোলা, 3 কেজি মসুর ডাল এবং 5 লিটার সয়াবিন তেল দিব। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সীমিত পরিমাণ পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে বাজারের তুলনায় দামে কম পাওয়ায় সন্তুষ্ট তারা। নিত্য প্রয়োজনীয় আইটেম আরো কিছু আইটেম দেওয়া দরকার। খেজুর আজকের জন্য নাই, বলতেছে আগামী দিন থেকে দিব। এগুলো তো বাজার থেকে একটু দাম তো কমই, মানও ভালো আছে এবং দামও কম আছে। যেখানে বাজারের অবস্থা অস্থির, সেখানে টিসিবিতে আমরা ন্যায্য মূল্যে জিনিসপত্র পাচ্ছি। 3 দফায় ডিলারদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে টিসিবি। মনিটরিং সেল গঠন করে যে কোনো ধরনের অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে টিসিবি। যদি কোথাও কোনো অনিয়ম পাওয়া যায় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকি। আশা করি গতবার যেরকম আমাদের পণ্যের প্রচুর চাহিদা ছিল, এই বছরও সেই পরিমাণ চাহিদাই থাকবে। টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম চলবে পুরো রমজান মাস জুড়ে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। টিসিবির পণ্য বিক্রির খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল কবির। স্বপ্ন, আপনি দেখছেন যে সিলেটের সিটি কর্পোরেশন এলাকায় যে 5 জন ডিলার তাদের ট্রাকের মাধ্যমে পণ্য দিচ্ছে রমজান উপলক্ষে, সেই ক্রেতাদের মাঝে পণ্য বিতরণ করছে। তার একটি ডিলারের পাশে এবং ট্রাকের পাশে আমি দাঁড়িয়ে আছি। সিটি কর্পোরেশনের এই ধরনের 5টি জায়গায়, এখানে আমি বন্দরবাজার দাঁড়িয়ে আছি, বন্দরবাজার, রিকিবি বাজার, মদিনা মার্কেট, পাঠানটোলা এবং দক্ষিণ সুরমা, এই সমস্ত জায়গায় এবং 5টি জায়গায় ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। 4টি পণ্য বিক্রি করা হচ্ছে, ছোলা, চিনি, সয়াবিন তেল, ডাল। ছোলা বিক্রি হচ্ছে 70 টাকা, চিনি বিক্রি করা হচ্ছে 55 টাকায়, সয়াবিন তেল 5 লিটারের ক্যান বিক্রি করা হচ্ছে 425 টাকায় এবং ডাল বিক্রি করা হচ্ছে 80 টাকায়। সিলেটে এখান থেকে মৌলভীবাজার থেকে আনতে হয় সিলেটের পণ্যগুলো। টিসিবির সিলেট এবং মৌলভীবাজারের ডিলার হচ্ছে কি মৌলভীবাজারের শেরপুরে এবং সেখান থেকে ডিলার আনার কারণে একটু দেরি হচ্ছে। দুপুরের পর থেকে 12টার পর থেকে এই পণ্যগুলো বিতরণ করা হচ্ছে, যার কারণে দেরি হয়ে গেছে এবং দেরি হওয়ার পরেই 12টার পর থেকে এই পণ্যগুলো বিক্রি করা হচ্ছে এবং বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি সবার মাঝে। এবং যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু গ্রাহকেরা নিচ্ছে। আমি এখানে ডিলার আছে, আমি একটু যদি ডিলারের সাথে কথা বলি। আপনার যে পরিমাণ পণ্য আপনাকে দেওয়া হয়েছে প্রতিদিন দেওয়ার জন্য, তাতে কোনো যে গ্রাহকরা আছে এবং ক্রেতা যারা আছে তাদেরকে দেওয়ার জন্য পর্যাপ্ত কিনা? পর্যাপ্ত না আমাদের এই মালটা।
চুলাটার চাহিদা একটু বেশি, চুলাটা একটু বাড়াইয়া দিলে একটু মোটামুটি ভালোই চলবে। চাহিদাটা বেশি চুলার। যেহেতু রমজান উপলক্ষে পণ্যটি দেওয়া হচ্ছে এবং আমাকে যে ডিলার যিনি বললেন আব্দুর রৌফ এই ট্রাকের ডিলার, এবং উনি বলছেন যে ছোলাটির চাহিদা একটু বেশি এবং ছোলার চাহিদা বাড়িয়ে দিলে ক্রেতার জন্য ভালো হয়। তাছাড়া অন্যান্য যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো যথেষ্ট পরিমাণ রয়েছে এবং ক্রেতারাও বেশ উৎসাহ নিয়ে পণ্যগুলো তাদের অনেক কম দামে, বাজারের চেয়ে অনেক কম দামে এখানে পাচ্ছে। প্রতিটা পণ্য কোনো কোনো ক্ষেত্রে 60 টাকা, 70 টাকা, 80 টাকা কম দামে বাজারের থেকে এক একটা পণ্য পাচ্ছে। তেলের ক্যানগুলো পাচ্ছে 425 টাকা করে। এতে করে মানুষের মধ্যে আজকে প্রথম দিন দিচ্ছে, প্রথম দিনই আমি বেশ উৎসাহ লক্ষ্য করছি সবার মাঝে আজকে, এবং প্রতিদিন এটা দেওয়া হবে রমজান উপলক্ষে এবং কত রমজান পর্যন্ত, যতদিন পর্যন্ত চাহিদা থাকবে ততদিন পর্যন্ত টিসিবি সিলেটবাসীর জন্য এই ধরনের পণ্য দিবে এবং সিলেটের সিটি কর্পোরেশন এলাকার যে 5টি ডিলার এই পণ্যগুলো আনেছে তারা সুষ্ঠুভাবে যেন ক্রেতাদের কাছে পৌঁছে দেয়, তার জন্য আজকে সকালে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন তাদের ডিলারদেরকে নিয়ে একটি ছোটখাটো সভা করেছেন যে কোনো ধরনের এই পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম যেন না হয় সে ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিলারদের কাছে একটি ব্রিফিং করে দেওয়া হয়েছে। স্বপ্না, মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের ভিড় শেষ বেলায় যারা বাড়ি ফিরে যাচ্ছেন বিভিন্ন অফিস আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে যারা বাড়ি ফিরে যাবে, যাওয়ার পথে তারা এই পণ্যগুলো কিনে নিয়ে বাড়িতে ফিরে যাবেন এবং এইভাবে আমরা দেখেছি গতবারও এবং এই ধরনেরই ভিড় আমরা দেখেছি গতবারও, এবং যত দিন যাবে যত প্রচার বাড়বে এবং এই ডিলারদের এই ধরনের ভিড় ততই বাড়বে এবং তারা ডিলাররা বলছেন যেই পরিমাণ পণ্য তাদেরকে দেওয়া হচ্ছে সেই পরিমাণ পণ্য থেকে যদি আরো বাড়িয়ে দেওয়া হয় তাহলে ক্রেতারা একটু স্বল্প মূল্যে রমজান উপলক্ষে এই খোলা বাজারে এই পণ্যগুলো কিনতে পারবে। স্বপ্না, এই ছিল সিলেট নগরীর টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রির সর্বশেষ খবর। দর্শক, সিলেটের বন্দরবাজার এলাকায় টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়া, দেশীয় মিল থেকে পর্যাপ্ত সরবরাহ না আসা, মোকামে অবৈধভাবে মজুত করার পাশাপাশি বাজারে চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার মতো অজুহাতের কবলে পড়েছে ভোজ্য তেলের বাজার। আর এসব অজুহাত দেখিয়ে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে ভোজ্য তেলের দাম মন প্রতি বেড়েছে 30 থেকে 60 টাকা পর্যন্ত, আর কেজিতে 2 টাকার বেশি। এ অবস্থায় দেশের ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল করে তোলার জন্য মিল মালিকদের দায়ী করেছে সাধারণ ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশে বছর জুড়ে ভোজ্য তেলের চাহিদা রয়েছে 13 থেকে 14 লাখ মেট্রিক টন। শুধুমাত্র রমজান মাসে চাহিদা রয়েছে 2.5 লাখ মেট্রিক টনের সামান্য বেশি। আর ভোজ্য তেলের পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়, যে কারণে আন্তর্জাতিক বাজারের সাথে এখানকার বাজারও তেলের দাম ওঠানামা করে। কিন্তু বর্তমানে দেশে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বেড়ে চলেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। সামনে রমজান, সবাই মাল রাখতে যাচ্ছে, সামনে পারবে এই চিন্তা করে বাড়তেছে আর কি। আসলে এটা তো বুকিং নির্ভর, বুকিংটা একটু বাড়তে আসছে যার কারণে রেটটা একটু বাড়ছে। এটা আবার বুকিং কমে গেলে রেটটাও কমে যাবে, তো দৈনিক উঠানামা করে। আন্তর্জাতিক বাজার বেশি এবং বুকিং বেশি, সেই জন্য 30 টাকা কি মন করে দিতে হচ্ছে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বর্তমানে প্রতি মন সোয়াবিন 2980 থেকে 3000 টাকা, সুপার সোয়াবিন প্রতি মন 2790 টাকা এবং পাম অয়েল 2590 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ডেলিভারি অর্ডার বা ডিও ব্যবসায়ীরা এই দরে বিক্রি করলেও পাইকারি ব্যবসায়ীরা প্রতি মন বাড়তি 50 থেকে 100 টাকা বেশি দরে বিক্রি করছে। রমজান উপলক্ষে মানুষের চাহিদাটা বেড়ে যাওয়ায় একটু 15-20 টাকা করে পার মনে বাড়ছে। মিলের বিভিন্ন রকম ডেলিভারির সমস্যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ মাল ডেলিভারি করাইতে পারতেছি না। ব্যবসায়ীরা বাজারে ভোজ্য তেলের ঘাটতির কথা বলল। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত 15.5 লাখ মেট্রিক টন ভোজ্য তেল দেশে আমদানি হয়েছে। এছাড়া বর্তমানে তেলবাহী 6টি জাহাজ বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আমৃত্যু কারাগারেই থাকতে হচ্ছে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে। ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষ এবং খালাস চেয়ে আসামি পক্ষের আবেদন খারিজ করে দেয় তার আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল থাকে। রায়ের প্রতিক্রিয়ার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার গাফিলতির কারণে এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়নি। প্রথম মামলা হিসেবে মানবতাবিরোধী অপরাধের দায়ে 2013 সালের 28 ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরের বছর সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতের ভিত্তিতে সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ।
গত বছরের জানুয়ারিতে এই রায়টিও পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে রাষ্ট্র ও আসামিপক্ষ। এর প্রায় 14 মাস পর 2 কার্যদিবস শুনানি শেষে সোমবার 2টি রিভিউ আবেদনই খারিজ করে দিলেন সর্বোচ্চ আদালত। আদালত শুনানিতে বলেন, রিভিউতে সাজা বাড়ানোর নজির নেই। আমাদের 2টি রিভিউ পিটিশনে খারিজ করে দিয়েছে। এটা সর্বোচ্চ আদালতের রায়, অবশ্যই এর ব্যাপারে আমাদের কিছু বলার নেই। এরকম কোনো উদাহরণ নাই যে রিভিউতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড থেকে, কিন্তু এই মামলাটি হয়েছে একটি বিশেষ আইনের, এবং সে আইনের কথা বলেই আমি আমার রিভিউ পিটিশন দায়ের করেছিলাম যে হত্যাকাণ্ডে যদি কেউ অংশগ্রহণ করে থাকে, যেইভাবেই অংশগ্রহণ করুক না কেন, তাকে তার প্রাপ্য সাজা হলো মৃত্যুদণ্ড। আপিল বিভাগ বলেন, মামলাটির যথাযথ তদন্ত করা গেলে রায় অন্য কিছু হতে পারত। এ কারণে সাঈদীর ফাঁসি বহাল না হওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল দুষছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার গাফিলতিকেই। এই ব্যাপারে আদালতের উপর দোষ না দিয়ে এই প্রসিকিউশন বা ইনভেস্টিগেশন, আমি মনে করি এই সমস্ত তথ্যপত্র যেভাবে উপস্থাপিত করা উচিত ছিল সেটা করা হয়নি বলেই আজকে আমরা তার ফাঁসির আদেশ পেলাম না। সরকারি সুযোগ সুবিধা নেয়ার পরও ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির অনুষ্ঠানে যাওয়াকে অসদাচরণ হিসেবে দেখছেন আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরো থাকছে। বক্তব্য দেয়াকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপির কর্মী সভায় দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর। গাইবান্ধায় পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির 22 নেতাকর্মী খালাস। সারা দেশে বেড়েছে চিকনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ। সম্প্রতি কয়েক দফা বৃষ্টিপাতের পর এডিস মশার মাধ্যমে ছড়াচ্ছে চিকনগুনিয়া। বিশেষ কোনো প্রতিষেধক না থাকায় আক্রান্তদের প্যারাসিটামল জাতীয় ওষুধ ও বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সমস্যা সমাধানে দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভর রিপোর্ট। শরীরে 103 ডিগ্রি জ্বর, সারা গায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে কাহিল সিকিউরিটি গার্ড আজাহার। চিকনগুনিয়া ভাইরাস জ্বর একে একে আক্রান্ত করেছে একই ঘরের 5 জনকে। জ্বর, মাথা ব্যথা, চোখ জ্বলা, বমির ভাব সহ নানা উপসর্গ নিয়ে শুরু হওয়া এই ভাইরাস ব্যাপকভাবে দুর্বল করছে দেশের অসংখ্য মানুষকে। বমি আসে, কোনো কিছু খাইতে পারি না, শরীর দুর্বল লাগে, অসহ্য যন্ত্রণা করে। আমার যখন জ্বর ওঠে তখন 102 ডিগ্রি উঠে যায়, তারপর শরীর খুব ব্যথা করে, হাত পা ব্যথা করে। ইদারিং আমাদের এখানে বৃষ্টিপাত হওয়ার কারণে প্রচুর মশা বেড়ে গেছে। এখন আমাদেরও ভয় লাগতেছে যে আমরা ভাইরাস জ্বরে আক্রান্ত হই নাকি। আমাদের এই বিল্ডিংয়ে 10-12 জন চিকনগুনিয়া আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সিটি কর্পোরেশনে দেখলাম না মশা নিধনের জন্য কোনো স্প্রে বা কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। চিকিৎসকরা বলছেন, চিকনগুনিয়া জ্বর 5-6 দিনের মধ্যে ভালো হলেও শরীরের গিরায় গিরায় ব্যথা 1 মাসেরও বেশি সময় পর্যন্ত থাকতে পারে। তবে 3 দিনের জ্বর ও ব্যথা থাকলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক সেবন না করার পরামর্শ চিকিৎসকদের। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো জ্বর কমাবার ওষুধ, যেমন ভল্টারেন কিংবা ক্লোফেনাক কিংবা আইবোপ্রুফেন, এই জাতীয় ওষুধ সেবন করা ক্ষতিকারক। কারণ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগে এইসব ওষুধ দিলে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এবছর প্রথমবারের মতো অসংখ্য মানুষ চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। ডেঙ্গুর মতোই এডিস মশার মাধ্যমে ছড়ানো এই রোগে মৃত্যু ঝুঁকি না থাকায় চিকিৎসকরা কেবল প্রেসক্রিপশন দিয়েই ছেড়ে দিচ্ছেন। তবে সমস্যা সমাধানে দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা কিন্তু মাইকিং করেছি, যারা হলো মেডিসিন বিশেষজ্ঞ বা চিকিৎসক আছেন এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, হাসপাতালের প্রধান, তাদেরকে নিয়ে আমরা একটা কর্মশালা আয়োজন করেছিলাম। সেই কর্মশালার উদ্দেশ্যটা ছিল যে কিভাবে আমরা চিকনগুনিয়া বা ডেঙ্গুর মতো রোগ থেকে পরিত্রাণ পেতে পারি। এডিস মশা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কমতে পারে চিকনগুনিয়ার প্রাদুর্ভাব। তবে এ রোগের প্রকোপ থেকে বাঁচতে ঘরের টবের পানি সহ বাড়ির আশেপাশে ছোট জলাধার প্রতিদিন পরিষ্কার রাখার পরামর্শ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনায় সহপাঠীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত হাসান শেখ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিশু আদনান মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ভাই না ডাকায় খুলনার রূপসার ইউসেফ স্কুলের 5ম শ্রেণীর ছাত্র হাসান শেখের সাথে গতকাল 6ষ্ঠ শ্রেণীর ছাত্র আদনান মল্লিকের কথা কাটাকাটি হয়।
পরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে গ্লাক্সো এলাকায় দুজনের মধ্যে আবারও হাতাহাতি হয়। এক পর্যায়ে অভিযুক্ত আদনান মল্লিক পাশের একটি ওয়ার্কশপ থেকে হাতুড়ি দিয়ে হাসানের মাথা ও পিঠে আঘাত করে। পরে বাসায় গিয়ে হাসান অসুস্থ হয়ে পড়ে বলে জানায় স্বজনরা। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। আজ ভোরে ঢাকায় নিয়ে আসার পথে মারা যায় হাসান। এই ঘটনায় অভিযুক্ত আদনান মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে হাসানের মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো পরিবারে। স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিন মারার হুমকি দেয়। একদিন আমারে বলছে, মা আমার একটা ছেলে হুমকি দেয়। আমি কইছি কেন? কয় যে ছোট ভাই বড় ভাই বলে, এর জন্য। আমি ওকে ধরে প্রথমে একটা ধাক্কা দিয়েছে পিলারের সাথে, পিলার থেকে ধাক্কা দেওয়ার পর ও তো পড়ে গেছে, উঠে দাঁড়াইতে পারেনি। ও আমার নিয়ে দোকানের থেকে আমার নিয়ে ওর মাথা পাশে এই পাশে বাড়ি দিচ্ছে। হুড়মুড়ে আইসে আমার দোকানের সামনে আইসে দোকানের ভিতর থেকে একটা হাতুড়ি বাড়ি করে আমরা দাপ করে বাড়ি মারছে, আর আমরা ক্যারি করে রাখছি, তারে ধরে বাড়ি পাঠিয়ে দিছে। আমরা লাস্ট পোস্টমর্টমে পাঠিয়েছি এবং আমরা যে ছেলেটা আসলে যার আঘাতে এই ঘটনাটা ঘটেছে সে ছেলেটা আদনানকে আমরা পুলিশ হেফাজতে এনেছি। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজশাহীতে বিএনপির কর্মী সভায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপির কর্মী সভা শুরু হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সেখানে উপস্থিত ছিলেন। সভায় মহানগর যুব দলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বক্তব্য দেওয়ার সময় যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এক পর্যায়ে কমিউনিটি সেন্টারের বাইরে রিটনের সমর্থক ও পদবঞ্চিত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। কিছু লোককে তারা এসে দেখি একজনকে মারতে যাচ্ছিল, আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে ধাওয়া করছি। যারা মারামারি করছিল তাদের মধ্যে 3 জনকে অ্যারেস্ট করছে এবং ছত্রভঙ্গ করে দিচ্ছে। গাইবান্ধায় পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির 22 নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে জেলার দ্রুত বিচার আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2013 সালের 1 ডিসেম্বর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলটিতে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলার ও জেলা জামায়াতের আমির সহ 23 জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। পরে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ 22 আসামিকে বেকসুর খালাস দেন আদালত। এছাড়া মামলার অপর আসামি ডলার মৃত্যুবরণ করায় মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জে পুলিশের যৌথ অভিযানে 41টি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় বোরহান ব্যাপারীর বাগানে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে বাগান থেকে 41টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। বাংলা সময় আরো থাকছে। মেহেরপুরে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আমের মান ভালো হওয়ায় রপ্তানি হচ্ছে ইউরোপে। এ পদ্ধতির প্রসার ঘটাতে কৃষি বিভাগের নানা উদ্যোগ। টানা বৃষ্টি ও ঢলের পানিতে ডুবে যাওয়া নেত্রকোনার হাওড়াঞ্চল, খালিয়াজুড়ি সহ বেশ কিছু এলাকায় ফসল তুলতে শুরু করেছেন চাষিরা। তবে দীর্ঘদিন পানির নিচে তলিয়ে থাকায় বেড়ে গেছে চিটার পরিমাণ। এ অবস্থায় চরম দুশ্চিন্তায় জেলার হাজার হাজার কৃষক। এদিকে সরকারের পক্ষ থেকে দুর্গতদের অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হলেও তা বন্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নেত্রকোনার হাওড় অঞ্চলে কৃষকের এই ব্যস্ততা এখন খুব কমই চোখে পড়ে। উজান থেকে নেমে আসা পানির ঢলে তলিয়ে যাওয়া উপজেলা খালিয়াজুড়ি সহ আশপাশের বেশ কিছু এলাকায় ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় চিটার পরিমাণ বেশি হওয়ায় বিপাকে পড়েছেন হাওড় অঞ্চলের বাসিন্দারা। অর্ধেক আর অর্ধেক বালা আছে, এইগুলির আমরা ব্যবহার করতেছি আর কি। ডুবাই আনছে কিছু, নিজে খাইতাম, বাচ্চা কাচ্চারা খাওয়াইতাম, গরু বাছুরে পালতাম। সরকার ক্ষতিগ্রস্তদের মধ্যে 50,000 কৃষি পরিবারকে প্রতি মাসে 38 কেজি চাল ও নগদ 500 টাকা করে অর্থ সহায়তা দিচ্ছে। তবে বরাদ্দকৃত অর্থ ও চাল বন্টনে অনিয়মের অভিযোগ করেছেন এলাকাবাসী। যারা পাওয়ার উপযুক্ত তারা পাইতেছে না, এর মাঝে স্বজন প্রীতি হইতেছে। কিভাবে আমরা গরিবরা খোলা পান লইয়া কিভাবে তা হামকায় আমরা একটা সুযোগ সুবিধা আমরা চাই। অন্তত রক্ষার্থী কার্ডের প্রয়োজন, যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন কার্ডগুলি বরাদ্দ করে। বিষয়টি স্বীকার করে অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। অভিযোগ যেগুলোই আমাদের কাছে আসছে সাথে সাথে আমরা প্রশাসনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা এটাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, যাতে ত্রাণ বিতরণ কার্য কোনো ধরনের কোনো অনিয়ম না হয়। কৃষি বিভাগ জানায়, আগাম বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নেত্রকোনার খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও মদন সহ 6 উপজেলার অন্তত 70,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় 1.5 লাখেরও বেশি কৃষক। সময় সংবাদ, নেত্রকোনা। বগুড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাককে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা 2 ব্যবসায়ী নিহত হন। আহত অবস্থায় পিকআপ ভ্যানের সহকারী মঞ্জু মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত 20 জন আহত হয়েছেন। সকালে পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, বগুড়া থেকে জাহান পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে আহত হন বাসের অন্তত 20 যাত্রী। উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঝিনাইদহে জামায়াতের 3 নেতাকর্মী সহ বিভিন্ন মামলায় 42 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযানে সদর উপজেলা থেকে 16 জন, শৈলকুপা থেকে 9 জন, কালীগঞ্জ থেকে 2 জন, হরিণাকুণ্ডু থেকে 2 জন, কোটচাঁদপুর থেকে জামায়াতের 1 কর্মী সহ 3 জন এবং মহেশপুর উপজেলা থেকে জামায়াতের 2 নেতাকর্মী সহ 12 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ঝিনাইদহে 90 জেএমবির সদস্য জহুরুল হককে 5 দিনের এবং তার ছেলে জসিম উদ্দিনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে জহুরুলকে 5 দিনের এবং জসিমকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 7 মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে সেখান থেকে বাড়ির মালিক জহুরুল ও তার ছেলে জসিমকে আটক করা হয়। পুলিশের ওপর হামলা মামলায় নাটোরের গুরুদাসপুর পৌর মেয়র সহ 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল ইসলাম এ আদেশ দেন। এর আগে সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পৌর মেয়র সহ 4 জনকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। পরে তাকে নাটোরে নিয়ে আসা হয়। গত 11 মে উপজেলা সমন্বয় কমিটির সভায় পৌর মেয়র ও তার সহযোগীদের প্রবেশে বাধা দেয় পুলিশ। এতে দুপক্ষের সংঘর্ষে 5 পুলিশ সহ 10 জন আহত হন। এ ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা সহ আওয়ামী লীগের 67 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে গুরুদাসপুর থানা পুলিশ। ভরাটের পাশাপাশি অবৈধ জাল ব্যবহারের কারণে কাপ্তাই লেকে কমছে মাছের পরিমাণ। নাব্য সংকটে একদিকে যেমন মাছের নিরাপদ প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হচ্ছে, অন্যদিকে জাক নামের বিশেষ জাল ব্যবহারের কারণে সব ধরনের মাছের পোনা ধরা পড়ছে। এই অবস্থায় আগামী 3 মাস কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে।
রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে বছরে অন্তত 1 থেকে 1.5 কোটি টাকার মৎস্য আরোহণ করেন জেলেরা। শুধুমাত্র কাচকি এবং চাপিলা মাছ থেকে সরকার রাজস্ব পায় 10 কোটি টাকার বেশি। নিয়মের বাধ্যবাধকতার কারণে রুই, কাতল ও পাবদা মাছের মতো বড় সাইজের কাপ মাছ থেকে রাজস্ব আদায় করা যায় না। কিন্তু অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে কাপ্তাই লেকে কমছে মাছের পরিমাণ। এখানকার 7টি মৎস্য প্রজনন ক্ষেত্রের মধ্যে 4টি নষ্ট হওয়ার পথে। কাপ্তাই লেকের যেটা মূল অভিশাপ হিসেবে এতদিন চিহ্নিত করা হচ্ছিল সেটা হচ্ছে জাকের মাধ্যমে মাছ আহরণ। এই এলাকাতে ব্যাঙের ছাতার মতো সারা লেক জুড়ে গত অনেকগুলো বছর ধরে এই জাক বিস্তৃতি লাভ করেছে এবং এর বিরুদ্ধে প্রশাসনিকভাবে সেরকম করে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিভিন্ন প্রজাতির মাছের বিলুপ্তি ও পরিমাণ কমতে থাকায় স্থানীয় জেলে সহ মাছ ব্যবসায়ীরা চরম উদ্বিগ্ন। 10-12 বছর আগে দেখলাম 15-20 গাড়ি মাছ আমাদের রেডিং হতো, কিন্তু আমাদের এই 2-3 বছর যাবত আমাদের হয় 12 ট্রাক 10 ট্রাক মাছ। আগে তো বছরে ধরো 2-5 লাখ টাকা কামাইতে পারতাম, এখন লাভের কথা তারা আমাদের আরো উল্টো মানে গুণেরই গায়ে মানে লোকসান। কালো গভীর ছিল, এখন কালো দিন দিন বড় হয়ে গেছে, সেজন্য মাছ কমে গেছে। 2010 সালে 15 থেকে 20,000 মেট্রিক টন মাছ পাওয়া যায়, আর গত বছর তা 9,500 মেট্রিক টনে নেমে এসেছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। নাব্যতা হ্রাস লেকের নির্ধারিত আকারে পোনা অনেক সময় আমরা ছাড়তে পারি না, ম্যানেজমেন্টের যে আমাদের প্রবলেম। তারপরে যে অভয়াশ্রম যেগুলো আছে, কাপ্তাই লেকের 7টি অভয়াশ্রম আছে, অভয়াশ্রমের যে কার্যকারিতা এটা আমরা সঠিকভাবে নিরূপণ করি না। মৎস্য প্রজননের জন্য 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত কাপ্তাই লেকে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক এটি, আর এই লেক হয়ে উঠতে পারত দেশের মৎস্য আরোহণের প্রধান ক্ষেত্র। একসময় তাও ছিল, কিন্তু কালক্রমে এখান থেকে হারিয়ে গেছে বেশ কয়েক প্রজাতির মাছ। এক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন পাহাড়ের জীববৈচিত্র্য বজায় রাখতে সচল রাখতে হবে এই লেককে। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে কমল দে, সময় সংবাদ। সারা দেশে নিয়ন্ত্রণে এলেও সিলেট অঞ্চলে বাড়ছে কুষ্ঠ রোগীর সংখ্যা। 2016 সালে নতুন করে সিলেট বিভাগে ধরা পড়েছে 363 জন রোগী। এর মধ্যে শুধু মৌলভীবাজারেই এই সংখ্যা 294 জন। সারা দেশে 1998 সালের মধ্যে রোগীর সংখ্যা প্রতি 10,000-এ একজনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ হলেও সিলেটে বাড়ায় এ অঞ্চলে লক্ষ্যমাত্রা 2020 সাল পর্যন্ত বাড়িয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা বলছেন চা বাগান ও হাওর অধ্যুষিত এলাকায় দরিদ্র মানুষের সংখ্যা বেশি হওয়ায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এ রোগ। দিগেন সিংহের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। 61 বছরের বৃদ্ধ ফরাজ আলীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জের হাওর পাড়ে। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফোড়ায়। পুষ্টিকর খাবার তেমন একটা ভাগ্যে জুটেনি জীবনে। তার শরীরে 1 যুগ আগে ধরা পড়ে কুষ্ঠরোগ। বর্তমানে পায়ে ঘা ধরেছে, পঙ্গু হওয়ার উপক্রম। তার মতো মৌলভীবাজারের চা শ্রমিক মনা বাউরিরও পায়ে দেখা দিয়েছে রোগের আলামত। 85 টাকা মজুরিতে সংসারে দুমুঠো ভাত জোগানি কঠিন, সেখানে পুষ্টির যোগান কি করে সম্ভব? চিকিৎসকরা জানান কুষ্ঠরোগের সঠিক কারণ জানা না গেলেও অপুষ্টিতে ভোগা সিলেটের চা বাগান ও হাওর অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব বেশি। আমার 25-26 বছর হয়ে গেছে গাড়ি ধরা পড়ছে। ঘা হওয়ার পরে এখন আমরা আবার গেছি, যে সময় রাজনগর যাওয়ার পরে আমরা তো এখানে ট্রিটমেন্ট নিছি। নেওয়ার পরে ওনারা বললো যে যা সিলেট যান, চিকিৎসা নেন, এখানে ইয়ে আছে। তার পুষ্টিকর খাবার কম পাচ্ছে, তারা এরকম একটা মানে সানলাইটের আন্ডারে কাজ করতেছে সারা দিন ভর, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আসবে কিভাবে? স্বাস্থ্য বিভাগ বলছে সারা দেশে 1998 সালের মধ্যে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণে আসলেও সিলেটের চা বাগান ও হাওর অঞ্চলে নিয়ন্ত্রণ হয়নি। গত বছর এসব এলাকায় নতুন করে 363 জন এই রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারে 294, হবিগঞ্জে 38, সুনামগঞ্জে 19 ও সিলেট জেলায় 12 জন রোগী শনাক্ত হয়েছে। আর সিলেটের ঝুঁকিপূর্ণ এলাকায় রোগীর সংখ্যা প্রতি 10,000-এ একজনে নামিয়ে আনতে 5 বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। যেখানে বেশি আছে লেপ্রোসি, তাদেরকে হচ্ছে 10,000 জনে একজনের কমে নিয়ে আসা, এটা একটা লক্ষ্যমাত্রা, এবং এটা 2016 থেকে 20 সালের মধ্যে অর্জন করতে হবে। শিশু রোগী যারা হচ্ছে আক্রান্ত হয় তাদের সংখ্যা 0-তে নিয়ে আসতে হবে। এ অঞ্চলে ব্রিটিশ আমল থেকে কুষ্ঠরোগী বেশি হয় 1990 সালে সিলেটে নির্মিত হয় কুষ্ঠ হাসপাতাল। রোগীরা জানান হাসপাতালের চিকিৎসায় ভালো হচ্ছেন তারা। যখন জানছি তখন ওখানে আইছি, তারপরে এখানে আইসি তাকে আর বেমারটা আর বাড়ছে না। শরীরে খালা দাগ আর খনির থেকে আমাদের একটু জ্বালা যন্ত্রণা, আর কোনো সমস্যা নেই। কুষ্ঠ প্রথমে চর্মরোগ দিয়ে শুরু হলেও ধীরে ধীরে হাত পা খসে পড়ে। চিকিৎসকরা জানান সময় মতো চিকিৎসা, পুষ্টিকর খাবার ও সচেতনভাবে চললে সংক্রামক এই রোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।
পবিত্র রমজানে ভোগ্যপণ্যের মূল্য সহনীয় ও স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রংপুর জেলা প্রশাসন। দুপুরে নগরীর শালবন এলাকায় রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও ব্যবসায়ী নেতা রেজাউল ইসলাম মিলন সহ রংপুর চেম্বার অব কমার্সের নেতারা উপস্থিত ছিলেন। সভায় পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে একমত পোষণ করেন বক্তারা। সজ্জন হিসাবে পরিচিত মানুষ গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকালে কোনাবাড়ি বাইপাইল এলাকায় গ্লোবাল মার্চেন্ট লিমিটেডের 5 শতাধিক শ্রমিক বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, গত 13 মে কোনো অভিযোগ ছাড়াই 4 শ্রমিককে ছাঁটাই করে গ্লোবাল মার্চেন্ট লিমিটেড কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আজ সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান নেয় কারখানার 5 শতাধিক শ্রমিক। এ সময় তারা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন এবং ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় নিয়োগের দাবি জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চাকরি স্থায়ীকরণের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মিটার রিডার ও বিল বিতরণ শ্রমিকরা। সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে অস্থায়ীভাবে কাজ করে আসছেন, কিন্তু সম্প্রতি মেসার্স মুন্সি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস নামের একটি কোম্পানিকে মিটার পাঠ ও বিল বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন বিদ্যুৎ বোর্ডের শ্রমিকরা। দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা। মুন্সিগঞ্জে ঝড়ে 2 শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। ভয়াবহ এ ঝড়ে আহত হয়েছেন অন্তত 20 জন। এলাকাবাসী জানান, সকালে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল, রাড়িখাল ও বাগড়া সহ 5টি ইউনিয়নের 7টি গ্রামে আঘাত হানে এ ঝড়। এতে মসজিদ, মন্দির ও বসতঘর লণ্ডভণ্ড হয়ে যায়। উপড়ে যায় বৈদ্যুতিক খুঁটি ও অসংখ্য গাছপালা। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। এদের মধ্যে 13 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভয়াবহ এ ঝড়ে 10টি গবাদি পশু মারা গেছে। মেহেরপুরে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আমের গুণগত মান ভালো হওয়ায় রপ্তানি হচ্ছে ইউরোপে। এতে উৎসাহী হয়ে উঠেছেন কৃষক। ফ্রুট ব্যাগিং পদ্ধতির মাধ্যমে আম চাষের প্রসার ঘটাতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। মেহেরপুর প্রতিনিধি মীর সৌদ আলী চন্দনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে বালাইমুক্ত নিরাপদ আম উৎপাদন করতে বাগানে বাগানে ব্যবহৃত হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতি। সুস্বাদু ও গুণগত মান ভালো হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে এখানকার আম রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। আটি আসার পরপরই বাছাই করা আমে ব্যাগ পরানো হয়, ফলে রোদ, বৃষ্টি এমনকি পোকামাকড়ও ক্ষতি করতে পারে না আমের। কীটনাশক মুক্ত এসব আমের চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা। আবহাওয়ার কারণে এবং প্রকৃতি যেভাবে পজিটিভলি আসছে, সেই জন্য উৎপাদনের সংখ্যাটা অনেক বেশি, যার কারণেই আসলে এবছর ব্যাগিংটা আমি অনেক বেশি করতেছি। আমরা খোলা বাজারে আম বিক্রি করতাম, কিন্তু খোলা বাজারে না বিক্রি করে ব্যাগিং পদ্ধতিতে বিভিন্ন ইউরোপ কান্ট্রির দেশে বিক্রি করছি, বিভিন্ন সুবিধা পাচ্ছি। এটা যে বিদেশে রপ্তানি হচ্ছে, সেখানে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উন্নত হবে। আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহারের ব্যাপারে কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সহায়তার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। এই বছরে কিন্তু আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে আশা করছি 200 মেট্রিক টনেরও বেশি আমরা আম বিদেশে রপ্তানি করতে পারি। কৃষি ঋণ কমিটির সভায় আমরা কথা বলেছি, ওইখানে বলেছি যারা আম চাষে যারা আছে তাদেরকে যাতে ঋণ সহায়তা করা যায়, ওইটা কিন্তু করবে। এটা অলরেডি তারা সিদ্ধান্ত নিয়েছে এটা, এবং বাংলাদেশ ব্যাংকে এই জিনিসটা হয়তো জানাবে। 2015 সালে চীন থেকে আমদানি করা একটি বিশেষ জাতের ব্যাগ দিয়ে 2016 সালে ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার শুরু হয়। কৃষি বিভাগের তথ্য মতে এই পদ্ধতি ব্যবহার করে গত বছর 12 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়। সময় সংবাদ, মেহেরপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রমজানে দাম নিয়ন্ত্রণে খোলা বাজারে টিসিবির 5টি পণ্য বিক্রি শুরু। সারা দেশে 185টি ট্রাকে বিক্রি হচ্ছে ভোগ্যপণ্য। চাহিদার তুলনায় সরবরাহ কমের অভিযোগ। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও 1 সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেলের দাম বেড়েছে খাতুনগঞ্জে। মিল মালিকদের কারসাজি সহ নানা অজুহাত ব্যবসায়ীদের।
মানবতা বিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল, রিভিউ খারিজ। প্রসিকিউশনের গাফিলতিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়নি বললেন অ্যাটর্নি জেনারেল। নেত্রকোনার হাওড়া অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যায় ডুবে যাওয়া ফসল তুলতে শুরু করেছেন চাষিরা। পানির নিচে থাকায় বেড়েছে চিটার পরিমাণ, দুশ্চিন্তায় কৃষক। এবং বৃষ্টিতে এডিস মশা বাড়ায় সারা দেশে চিকনগুনিয়া ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি করে পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের, হাসপাতালে বিশেষ নির্দেশনা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।